নিজের আশেপাশের পরিস্থিতি থেকে ভয় পাওয়া ছেড়ে দিন, কারণ আপনি কাপুরুষ নন। ভগবান আমাদেরকে অনেক শক্তি দিয়েছেন, আপনার হাতে আছে কেবল সেটার নিয়ন্ত্রণ। এই জন্য নিজেকে যতটা হতে পারে অতটা নেতিবাচক রাখার চেষ্টা করুন আর খুশি খুশি নিজের কাজ করতে থাকুন। এমনটা গৌতম বুদ্ধ অনেক বছর আগে তার শিষ্যদের কেন বলেছিলেন, এটার পিছনের রহস্য কী, এই রহস্যকে বোঝার জন্য আমরা গৌতম বুদ্ধের এই কাহিনী শুনব। তো চলুন দেরি না করে এই কাহিনী আরম্ভ করা যাক। বন্ধুরা, আপনারা কি আপনাদের মনকে কিভাবে শান্ত করবেন এটা জানতে চান, বা আপনি আপনার মনকে শান্ত করার জন্য একটি কার্যকরী উপায় খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। বন্ধুরা, সবার আগে আমি আপনাদেরকে এটা বিশ্বাস করাতে চাই যে এই ভিডিওটির শেষে আপনার চেহারায় একটি হাসি ফুটে উঠবে, কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত ধ্যান দিয়ে দেখার পর আপনি এমন কিছু জেনে যাবেন যেটা এই জীবনের রূপান্তরের জন্য যথেষ্ট। তো চলুন ভিডিওটি আরম্ভ করা যাক। বন্ধুরা, একবার একটি যুবক একটি সাধুর কাছে যায় আর ওনাকে বলে যে, গুরুদেব, আমার জীবনে অনেক অশান্তি আছে, কিন্তু দয়া করে আমার পথ দর্শন করান, যাতে আমি এই অশান্তি থেকে ছাড়া পেতে পারি। ওই সাধু ওই যুবককে জিজ্ঞাসা করে যে, তোমার জীবনে অশান্তি কেন আছে? তখন ওই যুবকটি উত্তর দেয় যে, অত্যাধিক বিচারের কারণে আমার ভিতরে অনেক বিচার চলতে থাকে, যে কারণে আমার মন অশান্ত থাকে। এই কথা শুনে ওই সাধু হাসে আর ওই যুবককে বলে যে, ওপরে ওই আকাশকে দেখো, তুমি কি সূর্যকে দেখতে পাচ্ছ? ওই যুবক ওপরে আকাশকে দেখে আর বলে যে, হ্যাঁ গুরুদেব, দেখতে পাচ্ছি। তারপর ওই সাধু ওই যুবককে জিজ্ঞাসা করে যে, যদি তুমি লাগাতার রৌদ্রে দাঁড়িয়ে থাকো তাহলে কি হবে? ওই যুবক বলে যে, গরম লাগবে গুরুদেব, আর শরীরে অস্বস্তি তৈরি হয়ে যাবে। তারপর ওই গুরু যুবককে জিজ্ঞাসা করে যে, যদি রৌদ্রে দাঁড়িয়ে থাকো তোমার গরম লাগে, তাহলে এটাতে দোষ কার, সূর্যের, গরমের, নাকি তোমার? ওই যুবক কিছুক্ষণ চিন্তা করে তারপর বলে যে, দয়া করে আপনি বলুন গুরুদেব। ওই সাধু মৃদু হাসে আর ওই যুবককে বলে যে, সূর্যের কাজ হলো গরম দেওয়া আর গরমের কাজ হলো গরম লাগা। এই জন্য দোষ তোমার যে তুমি রৌদ্রে দাঁড়িয়ে আছো। তুমি চাইলে তুমি ছায়ায় গিয়েও দাঁড়াতে পারো। ঠিক একইভাবে আমাদের মনের স্বভাব হলো বিচার আর ভাবনায় ঘিরে থাকা, আর বিচার আর ভাবনার কাজ হলো আমাদেরকে দিশা দেখানো। তারপর ওই দিশায় তুমি চলতে চাও নাকি চাও না, এটা কেবল তোমারই হাতে আছে। দেখো, ধ্যান দিয়ে বুঝবে, বিচার আর ভাবনা তোমার সমস্যা নয়, বরং তোমার সেটার সাথে জুড়ে থাকাই সমস্যা। চিন্তা করো, তুমি রৌদ্রে দাঁড়িয়ে আছো আর তুমি চাইছো যে তোমার গরম না লাগে। তাহলে এটা কি সম্ভব? যদি তুমি গরমের থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে তোমার জায়গা বদলিয়ে রৌদ্র থেকে ছায়ায় যেতে হবে। মানুষ হওয়ার 4টি স্তর রয়েছে। প্রথমটি হলো শূন্য, দ্বিতীয়টি হলো মন, তৃতীয়টি হলো শরীর, আর চতুর্থ হলো হৃদয়। বুদ্ধাত্ম। বন্ধুরা, বুদ্ধাত্ম মানে বুদ্ধির ওপরের ওই পরিস্থিতি যেটাকে বুদ্ধাত্ম বলা হয়। দ্বিতীয় আর তৃতীয় স্তরে সবসময় ওলটপালট হতে থাকে, অর্থাৎ মনের বিচার চলতে থাকে আর হৃদয়ে ভাবনা থাকে। আর এই দুটো স্তরই অনেক শক্তিশালী। বিচার ক্ষণিকের জন্য হয় আর ভাবনা অনেকক্ষণ পর্যন্ত টিকে থাকে। এটাকে তুমি এমনভাবে বুঝতে পারো যে কাল তুমি যেটাকে হারানোর ভয় করতে, আজ সেটা তোমার কাছে নেই, আর আজ তোমার সেটার কমতি অনুভবই হয় না। কিছু সময় পর্যন্ত হয়েছিল, কারণ ভাবনাকে আলাদা হতে একটু সময় লাগে। বিচার সঙ্গে সঙ্গে বদলে যায়। যেমন এখন তুমি অন্য কিছু ভাবছিলে, আর কিছুক্ষণ পর অন্য কিছু চিন্তা করতে শুরু করে দেবে। এই ভাবনার কারণে তোমার কারো সাথে প্রেম হয়ে যায়, আর তারপর সেই প্রেমই ঘৃণায় পরিবর্তিত হয়ে যায়, মিত্রই শত্রু হয়ে যায়। তারপর ওই যুবক ওই গুরুকে বলে যে, তাহলে এটার উপায় কি? নিজের মনকে শান্ত কিভাবে করব? তারপর ওই গুরু ওই যুবককে বলে যে, এর উপায় হলো শরীরের স্তরে কাজ করা। এটা সবথেকে সহজ পদ্ধতি।
শরীরের স্তরে আমাদের কর্ম ইন্দ্রিয় আর ঘ্রাণ ইন্দ্রিয় আছে। আমাদের কর্ম ইন্দ্রিয় কর্মের সাথে জুড়ে আছে, আর আমাদের ঘ্রাণ ইন্দ্রিয় ঘ্রাণের সাথে জুড়ে আছে। এগুলোর প্রতি আমরা আমাদের সংবেদনশীলতাকে বাড়াতে পারি। আর এটার মানে হলো আমরা যে কাজই করি না কেন সেটা আনন্দের সাথে করতে পারি। যেমন যদি আপনি জল পান করছেন, তাহলে পুরোপুরিভাবে জল পান করুন, অর্থাৎ নিজের জল পান করায় 100% দিন। তখন যুবক বলে যে, এমন করলে কি হবে গুরুদেব? গুরু বলে যে, এরকম করলে তুমি মন আর হৃদয়ের স্তর থেকে বের হয়ে শরীরের স্তরে চলে আসবে। আর এটা একদম ওই রকমই যেমনটা তুমি রৌদ্র থেকে ছায়ায় চলে আসো। মন আর হৃদয়ের স্তরে কাজ চলছে, কিন্তু তোমার জাগরিকতা শরীরের স্তরে চলে এসেছে। যেমন সকালে ওঠো তো সূর্যের কিরণ অনুভব করো আর হাওয়াকে অনুভব করো, চোখ বন্ধ করে পাখিদের আওয়াজ শোনো। লাগাতার শরীরের স্তরে কাজ করতে থাকলে তুমি একদিন আশ্চর্য হয়ে যাবে যে তুমি পাখিদের আওয়াজ তো কান দিয়ে শুনছো, কিন্তু তোমার চিত্ত শান্ত হচ্ছে। তুমি তোমার চিত্তের ওপর কোনো কাজ করনি, কিন্তু তারপরও সে তোমার বশে আসছে। এই জন্য প্রথম উপায় হলো সব কাজ শরীরের স্তরে জাগরিকতার সাথে করো। আর দ্বিতীয় উপায় হলো নিজের ভিতরের আওয়াজকে শোনো। তারপর ওই যুবক ওই গুরুকে জিজ্ঞাসা করে যে, গুরুদেব, নিজের ভিতরের আওয়াজকে আমরা কিভাবে শুনব? তখন ওই গুরু বলে যে, কোনো শান্ত জায়গায় যাও যেখানে কোনো আওয়াজ না হয়, আর নিজের চোখ বন্ধ করো আর নিজের ভিতরের আওয়াজকে শোনার চেষ্টা করো। আশ্চর্যের বিষয় এটা যে আওয়াজ কখনোই বন্ধ হয় না, আর সেটা সবসময় বাজতেই থাকে। তারপর ওই যুবক জিজ্ঞাসা করে যে, তাহলে ওই আওয়াজকে আমি এখনই এই সময়ে কেন শুনতে পাচ্ছি না? তখন ওই গুরু বলে যে, বাইরের আওয়াজের কারণে তুমি ওই আওয়াজকে শুনতে পাচ্ছ না। যদি তুমি তোমার ভিতরের আওয়াজকে এখনই শুনতে চাও, তাহলে তোমাকে তোমার 2 হাত দিয়ে নিজের কান দুটোকে বন্ধ করে দাও আর তারপর শোনো। তারপর তুমি দেখবে যে এই সুর বিনা কোনো আওয়াজ ছাড়াই বাজছে, বিনা কোনো যন্ত্র ছাড়াই বাজছে। আর যখন তুমি এটা শুনবে, তখন তুমি তোমার হৃদয় আর মন থেকে দূরে চলে যাবে, আর তোমার চিত্ত শান্ত হয়ে থাকবে। একটা কথা সবসময় মনে রাখবে, মন সবসময় বেশি সক্রিয় তখনই হয় যখন সে তোমার দ্বারা শক্তি পায়। যদি তুমি তোমার শক্তিকে নিজের শরীরে আর নিজের ভিতরের সুরকে শোনার ওপর লাগাও, তাহলে তোমার মন কিভাবে সক্রিয় হবে? আর সমস্যা কি, তুমি কি সেটা জানো? আমরা আমাদের বিচার আর ভাবনার সাথে লড়াই করতে থাকি, আর এটাতেই নিজেদের শক্তিকে নষ্ট করে দিই। আর তারপর প্রত্যেকবারের মতো আমাদেরকে অশান্তি ঘিরে ফেলে। এই জন্য নিজের মনকে শান্ত করার জন্য এই 2টি কাজ করুন। প্রথমত, নিজের মনের স্তর থেকে সরে শরীরের স্তরে চলে আসুন। আর দ্বিতীয় উপায় হলো নিজের ভিতরের আওয়াজকে শুনুন। বন্ধুরা, ওই যুবক তো ওই সাধুর কথা বুঝে যায়, কিন্তু আপনারা কি বুঝতে পেরেছেন? এটা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, চলুন তারপর এগিয়ে যাওয়া যাক গৌতম বুদ্ধের দ্বিতীয় কাহিনীর দিকে। গৌতম বুদ্ধের শিক্ষণীয় কাহিনী, যেটা আপনাদের জীবন বদলে দেবে। বন্ধুরা, একবার গৌতম বুদ্ধ তার ভিক্ষুদের সাথে একটি বৃক্ষের নিচে বসে বিশ্রাম করছিলেন। ওই বৃক্ষের ছায়ায় বুদ্ধ তার ভিক্ষুদের জিজ্ঞাসা দূর করছিলেন। ওই সব ভিক্ষুদের মধ্যে একটি ভিক্ষু এমনও ছিল যে কিছুদিন আগেই বুদ্ধের সঙ্গে জুড়েছে, যার কারণে এখনও তার মধ্যে ওই বুদ্ধি উৎপন্ন হয়নি, যেটা গৌতম বুদ্ধের উপদেশ শুনে জ্ঞান প্রাপ্ত হয়। গরমের সময় ছিল, সূর্য তার শিখরে ছিল, আর চারিদিকে আলো আর রৌদ্র ছিল। কিন্তু ওই বৃক্ষের কারণে বুদ্ধ আর তার সব ভিক্ষু আরামে ছায়ায় বসেছিলেন। কিছুক্ষণের মধ্যেই গৌতম বুদ্ধের একটি ভিক্ষুর নজর একটি বৃদ্ধ ব্যক্তির ওপর পড়ে, যে ওই বৃক্ষের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই ভিক্ষু ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখে হঠাৎই হাসতে শুরু করে। ওই বৃদ্ধ ব্যক্তির বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল, যার কারণে তার কোমর ঝুঁকে গিয়েছিল। ওই বৃদ্ধ ব্যক্তির হাতে একটি লাঠি ছিল, যেটা তার
অবলম্বন ছিল। বৃদ্ধ ব্যক্তি তার গন্তব্য পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল। ওই বৃদ্ধ ব্যক্তির শরীরে কেবল হাড়ই ছিল। ওই ভিক্ষুকে হাসতে দেখে বুদ্ধ বলে যে, আমার প্রিয় ভিক্ষু, দয়া করে হেসো না, কারণ যে ব্যক্তিকে দেখে তুমি এখন হাসছো সে কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং ওই ব্যক্তি এই মুহূর্তে তোমার জীবনকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে, যেটা আজ পর্যন্ত আমি তোমাকে শেখাতে পারিনি। এই বৃদ্ধ ব্যক্তি তোমাকে শেখাচ্ছে, তার দ্বারা দেওয়া শিক্ষাকে তুমি বেকার যেতে দিও না। বুদ্ধের এই কথা শুনে ওই ভিক্ষু বুদ্ধকে বলে যে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু বুদ্ধ, আমি এটা বুঝতে পারছি না যে একটি বৃদ্ধ ব্যক্তি যে নিজেই এতটা অসহায় সে আমাকে কি শেখাতে পারে। তারপর বুদ্ধ ওই ভিক্ষুকে বলে যে, এই বৃদ্ধ ব্যক্তি তোমাকে তোমার ভবিষ্যৎ দেখাচ্ছে। যাকে দেখে তুমি এখন হাসছো, ওই বৃদ্ধ অবস্থা এবং অসহায়তা তোমার জীবনেও আসবে। ওই বৃদ্ধ ব্যক্তি তোমাকে বলছে যে এখনো সময় আছে, এই সুস্থ শরীরের ভালো কর্ম করার জন্য ব্যবহার করো। যদি তোমার এই স্বাস্থ্য তোমার কাছ থেকে চলে যায় তাহলে আর ফিরে আসবে না। আর এখন তোমার শরীর ঠিকভাবে কাজ করছে, যেমন তোমার হাত, পা, কান, চোখ, এই সব জিনিস কাজ করছে। এটা কি ছোট কথা? তুমি কি এটাকে দারুণ ব্যাপার ভাবছো? এই ঘটনা কোনো সাধারণ ঘটনা ছিল না, যেটা এখন তোমার সাথে ঘটেছে, আর এই ঘটনা তোমার জীবনকে বদলানোর ক্ষমতা রাখে। ঠিক এরকমই একটি ঘটনা আমার জীবন বদলেছিল, আর এই রকম ঘটনার কারণেই আমি আজ বুদ্ধ। তারপর ভিক্ষু বুদ্ধকে বলে যে ক্ষমা করবেন, কিন্তু আমার মনে এই বিচার আসেইনি যে আমি ওই বৃদ্ধ ব্যক্তির থেকে কিছু শিখতে পারি। তাকে দেখে কেবল আমার হাসি এসেছে। বুদ্ধ বলে যে এটা এই জন্য হয়েছে কারণ তোমার ভিতরে কোথাও না কোথাও মনে হয় যে যে পরিস্থিতিতে আজ এই বৃদ্ধ ব্যক্তি আছে ওই পরিস্থিতিতে তুমি কখনোই যাবে না। যে বৃদ্ধ অবস্থা আর অসহায়তার মুখোমুখি আজ ওই বৃদ্ধ ব্যক্তি হয়েছে, তোমার মনে হয় যে সেটার মুখোমুখি তুমি কখনো হবে না। এই জন্য তুমি ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখে হাসতে পেরেছ। তুমি সত্যটাকে অদেখা করে দিয়েছ। যদি তুমি সত্যটা দেখতে পেতে তাহলে চেয়েও নিজের চোখের জলকে থামাতে পারতে না, কিন্তু তুমি সত্যকে অদেখা করে দিয়েছ, আর তুমি অনেক বড় সম্ভাবনা থেকে সরে গেছো। বুদ্ধের এই সব কথা শুনে ওই ভিক্ষু বুদ্ধের কাছে ক্ষমা চায়, আর সিদ্ধান্ত নেয় যে সে তার স্বাস্থ্যের প্রয়োগ তার অহংকারকে বাড়ানোর জন্য নয়, বরং পরম সত্যকে পাওয়ার জন্য করবে। বন্ধুরা, যারা এই কাহিনীকে শুনছেন, হতে পারে আপনি বড় বড় সমস্যায় আছেন, হতে পারে আপনি অনেক চিন্তিত আছেন, কিন্তু সব সময় একটি কথা মনে রাখবেন যে যত সময় আপনার স্বাস্থ্য ঠিক আছে তত সময় আপনি বড় বড় সমস্যা থেকেও বাইরে আসতে পারবেন। বন্ধুরা, এই জন্য বুদ্ধ বলেছেন যে আমাদের স্বাস্থ্য আমাদের সব থেকে বড় উপহার, যেটা আমরা সৃষ্টি থেকে পেয়েছি। এই জন্য এটার ব্যবহার সঠিকভাবে করুন। আপনাদের গৌতম বুদ্ধের এই শিক্ষণীয় কাহিনী কেমন লাগলো দয়া করে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন এবার জানা যাক মনের সব খেলা কি, আর এটা কিভাবে কাজ করে। আমাদের মন দুটো অংশে বিভক্ত আছে। প্রথমটি হলো চেতন মন, আর দ্বিতীয়টি হলো অবচেতন মন। চেতন মনকে আমরা সবাই বুদ্ধির নামে জানি। এটা আমাদের ভেতরে একটি ফিল্টারের মতো কাজ করে। যেসব তথ্য আমাদের ভিতরে যায় সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে। চেতন মনের কাছে তর্ক করার ক্ষমতা আছে, আর এটা সঠিক আর ভুলের মধ্যে বিবেচনা করে বেছে নিতে পারে। কিন্তু অবচেতন মন এমনটা নয়, সেটার কাজ আলাদা। আমাদের অবচেতন মন সঠিক আর ভুলের মধ্যে নির্বাচন করতে পারে না। যে তথ্য চেতন মন সঠিক মনে করে অবচেতন মনে পাঠিয়ে দেয়, সে সেটার বিরোধিতা করে না, সেই তথ্য ভুলই হোক না কেন। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করুন কোনো ব্যক্তি আপনাকে দুর্বল বলেছে, কিন্তু আপনি দুর্বল নন, তাহলে আপনার চেতন মন ওই ব্যক্তির কথার বিরোধিতা করবে। কিন্তু যখন ওই ব্যক্তি ওই কথা আপনাকে বারবার বলবে, আর তার সাথে অন্য লোকেরাও ওই কথাকে বারবার বলবে, তাহলে আপনার চেতন মন সেই কথাকে সত্য মনে করে নেবে, আর আপনার অবচেতন মনে পাঠিয়ে দেবে। আর অবচেতন মনের কাজ হলো
যে কথা তার ভিতরে চলে গেছে সেটাকে সঠিক প্রমাণিত করা। এটার সবথেকে বড় উদাহরণ হলো, যখন আমরা ছোট ছিলাম ওই সময়ে আমাদের ভিতর অনেক আত্মবিশ্বাস ছিল, কিন্তু যেমনটা ভাবে আমরা বড় হতে গেছি আমাদের আত্মবিশ্বাস কম হতে থেকেছে। কারণ আমাদের স্কুল আর কলেজে আর সমাজের থেকে বারবার নেতিবাচক কথা শুনতে হয়েছে, আর আমাদের অবচেতন মন এটাকে সত্যি মনে করে নিয়েছে। হতে পারে আপনি এই কথাটার উপর ধ্যান দিয়েছেন যে আমরা খারাপ কাজ করতে তো চাই না, কিন্তু তারপরও আমরা খারাপ কাজ করি। আপনি ভয় পেতে চান না, তারপরও ভয় পেয়ে যান। এমনটা কেন হয় এটা কি আপনি জানতে চান? তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এটা এই জন্য হয় কারণ জেনে না জেনে আপনার অবচেতন মনে অনেক ভুল তথ্য চলে গেছে, সেটাকে সে সত্য মনে করে বসে আছে। তাহলে এখন প্রশ্ন ওঠে যে এটার সমাধান কি? কারণ অনেক ভুল তথ্য আমাদের ভিতরে চলে গেছে আর আমাদের আত্মবিশ্বাস কম হয়ে গেছে। এখন আপনি এটার সমাধান বুঝুন। এত সময় আপনি এটা বুঝেছেন যে মন কি আর এটা কিভাবে কাজ করে। যদি এক লাইনে বলা হয় যে মন কি, তাহলে বলা যেতে পারে মন তথ্যের একটি ভাণ্ডার। এটা জেনে না জেনে আমাদের ভিতরে চলে গেছে। এখন আমাদেরকে সবার প্রথমে এটা বুঝতে হবে যে চেতন মন তথ্য নেয় কোথা থেকে, সেই দরজা কোনটি, কোথা থেকে তথ্য ভিতরে প্রবেশ করে। আমাদের ভিতরে তথ্য যাওয়ার 5টি দ্বার আছে: চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এটাকে আমরা 5 ইন্দ্রিয় বলেও জানি। অনেক ভুল তথ্য আমাদের ভিতরে যাওয়ার কারণে আমাদের মন আমাদের বশে থাকে না। যদি আমরা আমাদের মনকে বশে করতে চাই, তাহলে আমাদের অনেক সঠিক তথ্য এই মনকে দিতে হবে। কমপক্ষে অতটা সঠিক তথ্য যতটা ভুল তথ্য আমাদের ভিতর আগের থেকেই পড়ে আছে। সঠিক তথ্য আর ভুল তথ্যের মধ্যে পার্থক্যকে বুঝুন। সঠিক তথ্য হলো সেটাই যেটা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়, আর ভুল তথ্য সেটা যেটা আপনাকে আপনার লক্ষ্যের থেকে অন্য পথে নিয়ে যায়। উদাহরণ দিয়ে বুঝুন। একটি সন্ন্যাসীর লক্ষ্য আত্মজ্ঞান প্রাপ্ত করা। আত্মজ্ঞান প্রাপ্ত করার জন্য ধ্যান করা আবশ্যক। আর যদি কোনো জিনিস তার ধ্যান করার পথে বাধা হয়ে যায়, তাহলে সেটা তার ভুল তথ্য। আরেকটি উদাহরণের সাহায্যে বুঝুন। মনে করুন আপনি একটি গায়ক হতে চান। গায়ক হওয়ার জন্য রিয়াজ করা অনেক জরুরি। যদি কোনো জিনিস আপনাকে রিয়াজ করার থেকে থামাচ্ছে, তাহলে সেটা আপনার জন্য একটি ভুল তথ্য। তাহলে আপনার মনকে কন্ট্রোল করার জন্য আপনার কাছে একটি লক্ষ্য থাকা অনেক জরুরি। কারণ যদি আপনি আপনার মনকে কোথাও যাওয়ার থেকে থামিয়ে দেন, তাহলে তাকে অন্য কোথাও তো যেতেই হবে। আপনার সবার প্রথমে কি করতে হবে এটা ধ্যান দিয়ে বুঝে নিন। সবার প্রথমে এই চিন্তাকে ছেড়ে দিন যে কত ভুল তথ্য আপনার ভিতরে চলে গেছে। আপনাকে কেবল এতটুকু করতে হবে যে আপনার পাশ দুয়ারে, অর্থাৎ যেখান থেকে আপনার ভিতরে তথ্য প্রবেশ করে, সেখানে জাগরিকতার পাহারা লাগিয়ে দিন। কোনো তথ্য আপনার অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে। পাহারা লাগাতেই ব্যালেন্স করতে হবে। আপনি হয়তো এখন ভাবছেন ব্যালেন্স কোন জিনিসের? ব্যালেন্স আপনাকে নেতিবাচকতা আর ইতিবাচকতার মধ্যে করতে হবে। নেতিবাচকতা আপনার ভিতরে আগের থেকেই উপস্থিত আছে। এখন কেবল আপনাকে ইতিবাচকতাকে ভর্তি করতে হবে। আপনাকে একটা কথা জেনে নেওয়া উচিত যে ইতিবাচকতা নেতিবাচকতাকে মুছে দেয়, যেভাবে আলো অন্ধকারকে মুছে দেয়। এটা তো কেবল মুখের কথা, কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। সত্য তো এটাই যে যখন আপনি আপনার ভিতরে ইতিবাচকতা ভর্তি করতে থাকবেন, তখন আপনার ভিতরের নেতিবাচকতা ওই সময়েই মুছে যাবে। দুটোর ভিতরের মধ্যে ব্যালেন্স হওয়ার আবশ্যকতাই আসবে না। এখানে এই প্রশ্ন ওঠে যে ইতিবাচকতাকে কোথা থেকে নিয়ে আসব? এটার অনেক উপায় আছে। প্রথম উপায় হলো ভালো লোকজনদের সঙ্গে মিশুন আর তাদেরকে পর্যবেক্ষণ করুন। আপনি তাদের থেকে শিখতে পারেন। এখন এই সঠিক লোক আপনার কাছে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে আপনি ভালো ভালো বই পড়তে পারেন বা ভালো ভিডিও দেখতে পারেন। একটা কথা সবসময় মনে রাখবেন যে সবসময় এমন জিনিস পড়বেন বা শুনবেন বা দেখবেন
যেটা আপনার লক্ষ্যের সাথে জুড়ে আছে। যখন আপনি আপনার ভিতরে লক্ষ্যের সাথে জুড়ে থাকা ভালো জিনিস পড়তে থাকবেন, তাহলে আপনার ভিতরের নেতিবাচকতা মুছে যাবে। এখন আপনার মন ভুল তথ্যে জড়িয়ে আছে, যেটা অজান্তেই আমাদের মধ্যে চলে গেছে, যেটার কারণে আমরা প্রায় সময় বলি যে আমাদের মন আমাদের বশে নেই আর আমাদের মন কোনো কাজে লাগে না। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে মন আমাদের, আমরা মনের নয়। সেটাই শুনবেন যেটা আপনার লক্ষ্যের সাথে জুড়ে আছে, ওটাই দেখবেন যেটা আপনার লক্ষ্যের সাথে জুড়ে আছে, আর ওটাই পড়বেন যেটা আপনার লক্ষ্যের সাথে জুড়ে আছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যদি আপনার লক্ষ্য খেলোয়াড় হওয়া হয়ে থাকে, আপনাকে ওই সব জিনিস খাওয়া উচিত যেটা আপনাকে খেলোয়াড় করে তুলবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য ইন্দ্রিয়ের ওপর ধৈর্য আবশ্যক, আর ধৈর্যের জন্য শৃঙ্খলা আবশ্যক, আর শৃঙ্খলার জন্য একটি সঠিক সিদ্ধান্ত আবশ্যক। এটা আপনাকে এখনই নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।